গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস রোদন ধরা এ বসন্ত, পর্ব ৩। কঠিন কিছুই না। তখন আপনি ভাববেন মেয়েটা স্ট্রেট ফরওয়ার্ড, তার মধ্যে কোনো ভনিতা নেই। তার বিষয়ে কে কি ভাবলো তা নিয়ে এই মেয়ের কোনো মাথা ব্যথা নেই। কোনো দিকে না তাকিয়ে এই মেয়ে নির্বিকার ভঙ্গিতে সৌদি গাড়ির সিটে মুছে ফেলছে। এক্সিলেন্ট! এরকম একটা মেয়েই তো আমি চাচ্ছিলাম। নাসের খুব শব্দ করে হাসছে। মীরু বলল, আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি খুব মজা পাচ্ছেন। নাসের বলল, হ্যাঁ, মজা পাচ্ছি। মীরু বলল, আমি যখন মগবাজারে পৌঁছাবো তারপর থেকে আপনি আমার আর কোনো কর্মকাণ্ডে মজা পাবেন না, বরং আমার প্রতিটি কর্মকাণ্ডে বিরক্ত হবে। নাসের বিস্মিত হয়ে বলল, কেন বলুন তো? মীরু বলল, কারণ আমি যাচ্ছি মগবাজারের কাজী অফিসে, সেখানে আমার আজ গোপনে বিয়ে করার কথা। যার সঙ্গে বিয়ে হবার কথা তার নাম বারসাত। আমার যাবার কথা ছিল সকাল 11টায়। বাবার শরীর খারাপের কারণে যেতে পারিনি। আমার মনে হয় না বারসাত এখন আমার জন্য বসে আছে, তারপরও খোঁজ নেবার জন্য যাচ্ছি। এখন বলুন, আমাকে কি আপনার অসহ্য মনে হচ্ছে? নাসের বলল, না, মনে হচ্ছে না। কিছুক্ষণ আগে আপনাকে যতটা ভালো লাগছিল এখন তার চেয়ে বেশি ভালো লাগছে। সত্যি বলছি, বারসাত সাহেব যদি থাকেন এবং আপনাদের বিয়েটা যদি হয়, তাহলে আমি বিয়ের সাক্ষী হিসেবে আমাকে অফার করব। বারসাতকে কাজী অফিসে পাওয়া গেল না। মিনু নাসেরকে সঙ্গে নিয়ে বারসাতের মেসে গেল, সেখানেও সে নেই। নাসের বলল, আপনাকে খুব ক্লান্ত লাগছে, আসুন এক কাপ চা খাই। মিরু বলল, চলুন চা খাই। এখন মনে পড়ছে আমি দুপুরেও কিছু খাইনি, খিদের জন্যেই মাথা ধরেছে। আমি আপনার মাথা ধরা সারিয়ে দিব। কিভাবে? খুব ভালো চা খাওয়াবো, তারপর আপনার মাথা না সারা পর্যন্ত আপনাকে গাড়িতে নিয়ে ঘুরব। মিরু চোখ বন্ধ করে ফেলল। মিরু কতক্ষণ পরে চোখ মেলল তা সে নিজেও জানে না। তার কাছে মনে হলো সে দীর্ঘ ঘুম দিয়ে জেগে উঠেছে। ঘুমের ভেতর নানান ধরনের স্বপ্ন সে দেখে ফেলেছে। স্বপ্নের মধ্যে গা ছমছমানো বিশেষ স্বপ্নও আছে। সে ক্লাসে বসে আছে, গায়ে শুধু পাতলা একটা চাদর, আর কিছু নেই। এই চাদরটাও আবার হাঁটুর উপরে রাখা। স্যার বললেন, এই যে চাদর গায়ে মেয়ে, আজকের ক্লাসের পড়া বুঝেছ? মিরু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে এক কাজ করো, বোর্ডে চলে এসো, বোর্ডে এসে সবাইকে বুঝিয়ে দাও। স্যার, আমি বোর্ডে যেতে পারবো না, আমার একটু অসুবিধায় আছে। কি অসুবিধা? সেটা স্যার বলতে পারবো না। কোনো অজুহাত শুনতে চাচ্ছি না, এসো বোর্ডে, এসো বলছি। মিরুর তখন ঘুম ভাঙল। সে দেখল গাড়ি রাস্তার উপর থেমে আছে, গাড়ির উপর মুষলধারে বৃষ্টি পড়ছে। নাসির নামের মানুষটা ড্রাইভারের সিটে ঝিম ধরে বসে আছে। নাসির হাসিমুখে বলল, ঘুম ভেঙেছে? মিরু বলল, আমরা কোথায়? নাসের বলল, আমরা রাস্তায়। রাস্তা কাটা ছিল, বৃষ্টির পানিতে পুরো রাস্তা ঢাকা। বুঝতে পারিনি, গাড়ি নিয়ে খাদে পড়ে গেছি। আপনি গভীর ঘুমে ছিলেন, কিছু বুঝতে পারেননি। আমাকে ডাকলেন না কেন? এত আরাম করে ঘুমোচ্ছিলেন, ডাকতে মায়া লাগলো। আমি কতক্ষণ ঘুমিয়েছি? 1 ঘন্টা 10 মিনিট। বলেন কি, আপনি এতক্ষণ কি করলেন? ঝিম ধরে বসে থাকলাম, বৃষ্টি দেখলাম। চা খাবেন? এখানে চা কোথায় পাবেন? আমি মোবাইল টেলিফোন করে চা নিয়েছি, ফ্লাক্স ভর্তি গরম চা এবং সিঙ্গারা আছে। চা দেই? মিরু বলল, দিন। আপনি দেখি খুব গোছানো মানুষ। নাসের বলল, আমি অবশ্যই গোছানো, তবে মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে আগোছালো মানুষ। আপনার এরকম ধারণা? জি। গাড়ি যখন খাদে পড়ল তখন যদি হইচই করে আপনার ঘুম ভাঙাতাম, খুব অস্থির হয়ে যেতাম, সেটা আপনার অনেক বেশি পছন্দ হতো। মিরু বলল, ঝুম বৃষ্টিতে গাড়িতে বসে গরম চা খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, এটা আমার বেশ পছন্দ হয়েছে। চা খাবার পর আমরা কি গাড়িতে বসে থাকবো নাকি
গাড়ি খাত থেকে ওঠানোর ব্যবস্থাও আপনি করে রেখেছে। নাসের হাসি মুখে বলল, চা খাবার পর আপনাকে নিয়ে একটা মাইক্রোবাসে উঠব। মাইক্রোবাস আনানো হয়েছে। আমার লোকজন মাইক্রোবাসে বসে আছে। তারা এসে খাদে ভরা গাড়ি তুলবে। আমরা মাইক্রোবাস নিয়ে চলে যাব। মীরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনি ঠিকই বলেছেন। এত গোছানো মানুষ মেয়েরা পছন্দ করে না। যখন গরম চা খাচ্ছিলাম তখন আপনাকে ভালো লাগছিল। বিপদ থেকে উদ্ধারের সব ব্যবস্থা করে রেখেছেন শুনে আর ভালো লাগছে না। কারণ আপনাকে রোবট রোবট লাগছে। নাসেরের অফিসের লোকজন ছাতা হাতে চলে এসেছে। মীরু কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাদের দেখল, তারপর নাসেরের দিকে তাকিয়ে বলল, আমার কেন জানি গাড়ি থেকে নামতে ইচ্ছে করছে না। আমি কি আরেক কাপ চা খেয়ে তারপর নামতে পারি? অবশ্যই পারেন। নাসের কাপে চা ঢেলে এগিয়ে দিল। মীরু বলল, আপনাকে অন্যরকম লাগছে। কেন অন্যরকম লাগছে বুঝতে পারছি না। নাসের বলল, আমাকে অন্যরকম লাগছে কারণ আমি আমার মাথার টাক ঢেকে ফেলেছি, ক্যাপ পরেছি। মীরু বলল, আশ্চর্য, এই ব্যাপারটা আমি লক্ষ্য করলাম না কেন? নাসের বলল, আপনার পর্যবেক্ষণ শক্তি খুব ভালো বলে আপনি লক্ষ্য করেননি। যাদের পর্যবেক্ষণ শক্তি খুব ভালো তারা প্রায়ই খুব কাছের জিনিস দেখতে ভুল করে। মীরু নাসেরের দিকে তাকিয়ে আছে। নাসের কি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলছে? সেরকম মনে হচ্ছে না। আবার কেন জানি মনে হচ্ছে। মীরু বলল, ভালো কথা। আপনি কি আমার নাম জানেন? আপনার নাম মীরু। মীরু আমার নাম ঠিকই আছে, কিন্তু এই নামটা আমার অপছন্দের। আমার পছন্দের নাম ঐন্দ্রিলা। আমার চা খাওয়া শেষ হয়েছে। এখন আমি নামবো। নাসের বলল, আমরা কি আরেকবার বার্সাত সাহেবের মেসে খোঁজ নিয়ে দেখব উনি ফিরেছেন কিনা? মীরু ক্লান্ত গলায় বলল, না, আমি বাসায় যাব। আপনার মাথা ধরা কি কমেছে? হ্যাঁ, কমেছে। যেভাবে ভ্রু কুঁচকে আছেন মনে হচ্ছে না মাথা ধরা কমেছে। না কমলেও সমস্যা নেই। আমি চাচ্ছি না আপনি মাথা ধরা নিয়ে বাসায় যান। কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন। নাসির শান্ত গলায় বলল, আপনার সঙ্গে হয়তো আমার আর দেখা হবে না। আমাদের শেষ দেখায় হাইফেনের মতো থাকবে মাথা ব্যথা। এই হাইফেনটা না থাকলে হয় না। মীরু বলল, আমাকে বাসায় নামিয়ে দিন, আমার কথা বলতে ভালো লাগছে না। বার্সাতের মুখের উপর অনেকক্ষণ ধরে দুটো মাছি ভনভন করছে, একটা বড় একটা ছোট। বড়টার রং ঘন নীল। বার্সাত বিস্মিত চোখে মাছি দুটোর দিকে তাকিয়ে আছে। বৃষ্টি বাদলার সময় মাছি ওড়ে না। বৃষ্টি শুরু হলেই মাছিরা যে যেখানে আছে সেখানে ঝিম ধরে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির পানি পাখায় লাগলে মাছিদের উড়তে অসুবিধা হয় বলেই তাদের এত সাবধানতা। অথচ এই মাছি দুটো উড়েই যাচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেদিকেও তাদের কোনো নজর নেই। তারা উড়ে উড়ে জানালা পর্যন্ত যাচ্ছে, আবার ফিরে এসে বার্সাতের নাকের কাছাকাছি উড়ে উড়ে সরছে। বার্সাতের কেন জানি মনে হচ্ছে এই মাছি দুটোর একটা, বড়টা যেটার গায়ের ঘন রং নীল, তার নাকের ফুটো দিয়ে ঢুকে পড়ার চেষ্টায় আছে। যে কোনো মুহূর্তে সে এই কাজটা সে করবে। খুব অদ্ভুত চিন্তাভাবনা। মাছিরা এমন কাজ কখনো করবে না। তারা জাপানি কামাবাজি পাইলট না, বার্সাত তাদের শত্রুও না। তারপরও সে এই চিন্তা মাথা থেকে দূর করতে পারছে না। জ্বর বেশি হলে মানুষের মাথায় উদ্ভট চিন্তা আসে। বার্সাতের গায়ে জ্বর, বেশ ভালোই জ্বর। মাথার ভেতর এরোপ্লেন চলার মতো শব্দ হচ্ছে। জ্বর খুব বেড়ে গেলে মাথার ভেতর এরোপ্লেন চলার মতো শব্দ হয়। এরকম জ্বর তপ্ত মাথায় উদ্ভট চিন্তা আসতেই পারে। বর্ষাত শুয়ে আছে তার দুঃসম্পর্কের মামার বাগান বাড়িতে। বাড়ির নাম পদ্ম। কাঠের একতলা বাড়ি, বড় বড় জানালা। জানালা খুললেই চোখে পড়ে বাড়ির পেছনের পদ্ম পুকুর। পুকুরের সত্যিকারে পদ্ম ফুটে আছে। মীরু এই বাড়ি দেখলে মুগ্ধ হতো। সেটা সম্ভব না, মীরু আসেন। বার্সাতকে একা আসতে হয়েছে। বার্সাত ৩ বেহালাবাদক ঠিক করে রেখেছিল। এরা পদ্ম নামের বাড়ির উঠোনে বসে থাকবে। বার্সাত এবং মীরুর বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখলে বেহালায় বাজতে থাকবে।
লীলাবালি লীলাবালি বড় যুবতী কন্যা কি দিয়া সাজাইতাম তরে। বার্সাতের আসতে দেরি দেখে তিন বেহালাবাদকের মধ্যে দুজন বারান্দার সোফায় লম্বা করে ঘুমিয়ে পড়ল। একজন জেগে রইল। সে একজন বার্সাতকে একা ঢুকতে দেখে খানিকটা বেদিশা হয়ে গেল। তারপরও সে হাতে বেহালা দিল। বাজাবো নাকি বাজাবো না ভঙ্গিতে তাকালো। বার্সাত বলল, লাগবে না, বেহালা বাজানোর দরকার নেই। বেহালাবাদক বলল, আপনার কি হয়েছে? চোখ টকটকে লাল। বার্সাত বলল, আমার কিছু হয় না, চোখে লাল রং মেখেছি। মেয়েরা চোখে ঠোঁটে লিপস্টিক দেয়, আমি ঠোঁটে দেখিয়েছি আইস্টিক। আপনাদের তো টাকা পয়সা আগেই দিয়ে রেখেছি, এখন বাড়ি চলে যাও, বিদায়। বাজনা বাজাবো না? বাজনা বাজাতে হবে না। বাজনার দরকার ছিল আমার স্ত্রীর জন্য, স্ত্রী নাই, বাজনাও নাই। উনি কোথায়? জানি না উনি কোথায়, আপনারা বিদায় হন, টাটা বাই বাই। ভাই সাহেব, আপনার কি খুব জ্বর? আপনি তো দাঁড়িয়ে থাকতে পারতেছেন না। বর্ষাত বলল, দাঁড়িয়ে থাকতে না পারলেও কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি বিছানায় শুয়ে পড়ব। 1 মাস ঘুমোবো, গিনেস বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলব। একবিংশ শতাব্দীর রিভ্যান উইঙ্কেল। বর্ষাত কতক্ষণ ঘুমাচ্ছে বা কতক্ষণ ঘোরের মধ্যে আছে সে জানে না। তার কাছে মনে হচ্ছে সে বেশিরভাগ সময় অচেতন অবস্থাতেই থাকে। মাঝে মাঝে সামান্য চেতনার মতো আসে, তখন পদ্ম নামের বাগানবাড়ির কেয়ারটেকারের সঙ্গে তার কিছু কথাবার্তা হয়। কেয়ারটেকারের নাম রফিক। রফিকের চেহারা বার্সাতের কাছে এক এক সময় এক এক রকম মনে হচ্ছে। প্রবল জ্বরের কারণে এরকম হচ্ছে এটা বার্সাতও বুঝতে পারছে। মেয়েরা সাজগোজ করে চেহারা বদলায়, ছেলেদের চেহারা বদলায় না। রফিকের চেহারা এক এক সময় এক এক রকম দেখানোর আর কোনো কারণ নেই। জ্বর বার্সাতের মাথা এলোমেলো করে দিচ্ছে। জ্বর খুব যখন বাড়ছে তখন আরেকটা ব্যাপার হচ্ছে, মাথার ভেতর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এক পর্যায়ে ঝিঝি পোকার ডাকটা বেহালার শব্দের মতো হয়ে আছে। মনে হচ্ছে তিন বেহালাবাদক বাজাচ্ছে। লীলাবালি লীলাবালি বড় যুবতী কন্যা কি দেয়া সাজাইতাম তারে। বার্সাত ডাকল, রফিক, রফিক। রফিক প্লেটে করে কাটা পেঁপে নিয়ে ঢুকল। যে কোনো খাদ্যদ্রব্য দেখলেই বার্সাতের সমস্ত শরীর মোচড় দিয়ে ওঠে। ইচ্ছে করে খাদ্যদ্রব্য নিয়ে যে ঢুকেছে তার গায়ে বমি করে ভাসিয়ে দেয়। এবারও একই ঘটনা ঘটল। বার্সাত নিজেকে সামলে নিয়ে অনেক কষ্টে প্রায় আদরে গলায় বলল, কেমন আছো রফিক? রফিক হড়বড় করে বলল, আমি তো ভালোই আছি, আপনার অবস্থাটা কি কম দেখি। আমিও ভালো আছি, শুধু এই মাছি দুটো খুব বিরক্ত করছে। মাছি দুটো মারতে পারলে 100 টাকা বকশিস পাবে। মাছিটা মারতে পারলে পাবে 70 টাকা, আর ছোটটা মারতে পারলে 30। দেখো তো মারতে পারো কিনা। 100 টাকা বকশিস রফিককে কাবু করতে পারল না। সে পেপের প্লেট বিছানার পাশের টেবিলে রাখল। কঠিন কোনো কথা বলবে এরকম ভঙ্গিতে বার্সাতের খাটের পাশে এসে দাঁড়ালো। বার্সাত থমথমে গলায় বলল, রফিক স্যার, আপনারে আমি 2টা কথা বলবো, মন দিয়ে শোনেন। বার্সাত বলল, তোমার কথা আমি মন দিয়েই শুনি রফিক। মিরুর কথা যতটা না মন দিয়ে শুনি, ততটা মন দিয়ে হয়তো শুনি না, সেটাও সম্ভব না। তারপরও স্যার, আপনি কথা কয়েন না, আমি কি বলতেছি শুনেন, আপনারে আল্লাহর দোহাই লাগে। বলো, শুনছি। আপনার শরীর খুবই খারাপ, আপনার এখানে রাখতে কোনো ভরসা পাই না। আপনার এখানে মৃত্যু হলে আমরা বিরাট বিপদে পড়ব। বিপদের কি আছে, মানুষের মৃত্যু হয় না? মৃত্যু এখানে হলে এখানে কবর দিয়ে দিবে, কিংবা আমাকে ইট সহ বস্তায় পরে পদ্মপুকুরে ফেলে দিবে, কোনো সমস্যা নাই। স্যার শোনেন, উল্টাপাল্টা কথা বলে লাভ নাই। আজ সন্ধ্যায় আমি টেম্পো ভাড়া করে আনতেছি, আমি আপনাদের নিজে ঢাকায় দিয়ে আসবো। রফিক, এখন তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমার শরীরের যে অবস্থা, পথে মারা যাব, তখন তুমি বিরাট বিপদে পড়বে। পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার সঙ্গে নিরীহ বেবি ট্যাক্সিওয়ালাকেও ধরে নিয়ে যাবে, হ্যাভি পেদানি দেবে। পুলিশের পেদানি কখনো খেয়েছ? মারাত্মক জিনিস। স্যার,
আপনার ঢাকার বাড়ির আত্মীয়-স্বজনের ঠিকানা দেন, আমি তাদের নিয়ে আসি। তোমাকে এসব কিচ্ছু করতে হবে না। আমি শরীরে বল পাওয়া শুরু করেছি। ১-২ দিনের ভেতর উঠে বসবো। তখন তুমি একটা বেবি ট্যাক্সি ডেকে আন। আমি বেবি ট্যাক্সিতে করে উঠে ফুরুত করে চলে যাব। আমার সঙ্গে তোমাকে আসতে হবে না। কাজেই পথে যদি মারা যাই, তোমাকে কেউ ধরবে না। বেবি ট্যাক্সিওয়ালাকে ধরবে। স্যার, আপনি এত কথা বলতেছেন কেন? শরীর যে ঠিক হতে শুরু করেছে এটা তোমাকে বোঝানোর জন্য এত কথা বলছি। তুমি দয়া করে পেঁপের পিসটা সামনে থেকে নিয়ে যাও। তোমাকে তো বলেছি আমার সামনে কোনো খাদ্যদ্রব্য আনবে না। আমি বাতাস খেয়ে বাঁচবো, আমি বায়ু। আজকেও কিছু খাবেন না? না, কিছু না খাওয়া এক ধরনের চিকিৎসা। এই চিকিৎসার নামও উপবাস চিকিৎসা। অন্য কিছু খাইতে ইচ্ছা করে? এই মুহূর্তে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছে। জিনিসটার নাম মার্বেল সিঙ্গারা। মার্বেলের সাইজ। একসঙ্গে ২-৩টা মুখে দেওয়া যায়। মগবাজার কাজী অফিসের কাছেই সিঙ্গারা বানানো হয়। মিরুর খুবই পছন্দের খাদ্য। একবার সে ৩৮টা সিঙ্গারা খেয়ে ফেলেছিল। তখন তাকে আমি টাইটেল দিলাম সিঙ্গারা কন্যা। এ অপূর্ব সিঙ্গারা খেয়ে সে কারিগর বানায় তার নাম নেকমর্দ। অদ্ভুত নাম না? রফিক জবাব দিল না। পেঁপের প্লেট নিয়ে চলে গেল। বার্ষাদ চিত অবস্থা থেকে পাশে ফিরল। তার মাথায় কবিতার লাইন আসছে, সবাই উল্টো হয়ে আসছে। ব্যাপারটা কি? পুরো মাথাটা কি খারাপ হয়ে গেল? বার্ষাদ বুঝতে পারছে না তার পৃথিবী উল্টো হয়ে যাচ্ছে কিনা। মাথার ভেতর কোনো না কোনো রকমের ঝামেলা অবশ্যই হচ্ছে। হোক ঝামেলা। মাথার ভেতর উল্টাপাল্টা ঝামেলা হলে খারাপ লাগে না। ring a ring of roses, a pocket full of poisons. To her true we all fall down. এই কবিতাটা মাথায় উল্টো আসেনি, ঠিকমতো এসেছে। ১৬৬৫ সনের লন্ডনে যখন ভয়াবহ প্লেগ দেখা দিল, তখন লন্ডনের ছেলেমেয়েরা এ ছড়াটাই রাস্তায় বলে বলে বেড়াত। উই অল ফল ডাউন, আমরা সবাই মরে পড়ে যাব। কারণ আমাদের হয়েছে ভয়াবহ ব্যাধি, প্লেগ। রফিক, রফিক, রফিক বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়ালো। বার্সাদ বলল, তাড়াতাড়ি বালতিটা আনো, আমি বমি করব। বমির টাইম চলে এসেছে। বমি করার পর কি হবে জানো? উই অল ফল ডাউন। রফিক বালতি নিয়ে এসেছে। বালতির ঘন নীল। রংটা চোখে লাগছে। অসুস্থ অবস্থায় কটকটে হলুদ রং চোখে লাগে, লাল রং লাগে। নীল রং কি লাগে? রফিক, জি স্যার। আমি আর বাঁচব না। আমার আত্মীয় স্বজনকে খবর দাও। স্যার বলেন, কারে কারে খবর দিব? আমার মাকে খবর দিতে পারো। তাকে খবর দেওয়ার সমস্যা কি জানো? তিনি এসে আমার সঙ্গে ঝগড়া শুরু করবেন। ক্যাট কেটে কথা বলবেন। এসব কথা যা শুনলে নিতান্ত ভালো মানুষের গায়ে আগুন ধরে যাবে। স্যার, কথা না বলে চুপ করে থাকেন, রেস্ট নেন। কথা বলাতেই আমার রেস্ট হচ্ছে। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান আছে, আমার এই কথা বলাতেই আনন্দ। ভুল করেছি। গানটা হচ্ছে আমার এই পথ চলাতেই আনন্দ। রফিক, জি। তুমি বিরক্ত মুখ করে হলেও আমার যথেষ্ট সেবা করেছ। আমি যদি কোটিপতি হতাম, তাহলে উইল করে তোমাকে লাখ ২০ টাকা ধরিয়ে দিতাম। আমি হতদরিদ্র। বাজারে আমার দেনা হলো ২৩,০০০ টাকা। বিয়ে যে আমার হয়নি সেটা একদিক থেকে ভালোই হয়েছে। রফিক, জেল। দুটো মাছি আমার নাকের কাছে ভ্যান ভ্যান করছিল। এরা কোথায় গেছে একটু দেখো তো। এদেরকে ধরার জন্য ১০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। জীবিত বা মৃত ১০০ টাকা দেওয়া হবে। স্যার, আপনি শুয়ে থাকেন, মাথায় পানি ঢালি। যা ঢালতে ইচ্ছে হয় ঢালো। একটাই শুধু কথা, ওর মা যদি আমার খোঁজে চলে আসে তাহলে বলবে আমি মারা গেছি। বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। বলতে না পারার কিছু নয়। সামান্য মিথ্যে কথা বলা হবে, তবে ঠিক মিথ্যাও না। আমি তো মারাই যাচ্ছি। আমি যদি অতি বিখ্যাত কেউ হতাম তাহলে তুমি একটা বই লিখতে পারতে, বার্সাত আলীর সঙ্গে শেষ কিছু সময়। আমি বিখ্যাত কেউ না। বিখ্যাত হবার কোনো সম্ভাবনাও আমার মধ্যে নেই। আমার মতো মানুষেরা জীবন শুরু করে প্রাইভেট টিউটর হিসেবে।
জীবন শেষ করে কোচিং সেন্টারের ম্যানেজার হিসাবে। রফিক বার্সাতের মাথায় পানি ঢালতে শুরু করেছে। বার্সাত কথা বলা বন্ধ করছে, তবে এখন তার অন্য সমস্যা দেখা দিয়েছে। তার মনে হচ্ছে বিছানার পাশে তার মা দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে জর্দার গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে। জর্দার করা গন্ধের কারণে বার্সাত বুঝতে পারছে না তার মা কি সত্যি সত্যি চলে এসেছেন কিনা, নাকি সে দেখছে যা দেখছে ঘোরের মধ্যে দেখছে। মাকে দেখতে ইচ্ছে করছে না। বার্সাত চোখ বন্ধ করল, তাতেও লাভ হলো না। চোখ বন্ধ করা অবস্থাতেও সে মাকে পরিষ্কার দেখতে পেল। লাভের মধ্যে লাভ, আগের মা জর্দার গন্ধ নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন, এই মা কথা বলতে শুরু করলেন। এই, তোর কি হয়েছে? জানি না। শরীর থেকে চামড়া উঠছে নাকি? শরীর থেকে চামড়া উঠবে কেন? আমি কি সাপ? শরীর থেকে চামড়া ওঠার রোগ তোর বাপেরও হয়েছিল, এ রোগেই সে মারা গেল। এটা তোদের বংশের ধারা, চামড়া ওঠে রোগে মৃত্যু। দুষ্ট লোকে বলে বাবা মারা গেছেন তোমার ক্যাট ক্যাটানি শুনে। বাবা যখন মৃত্যু সজ্জায় তখন তুমি তার কানের কাছে দিনরাত ক্যাট ক্যাট করেছ। তোর বাপের সঙ্গে কি করেছিস সেটা তোর আর আমার বাপের ব্যাপার। রোজ হাসরে আমার মধ্যে আর তোর বাপের মধ্যে ফয়সালা হবে। ফয়সালা হলে তো ভালোই। লোকমুখে শুনলাম তুই গোপনে বিয়ে করেছিস। বিয়ে করার চেষ্টা করেছিলাম মা, শেষ মুহূর্তে পাত্রী আসেনি বলে বিয়ে হয়নি। তাহলে তো ভালোই হলো। এখন তুই আমার বোনের মেয়েকে বিয়ে কর। ফাতিলকে বিয়ে করতে বলছো? ফাতিলটা আবার কে? লতিফাকে উল্টা করে বললাম ফাতিল। এখন বেশিরভাগ শব্দ মাথায় উল্টো করে আসছে। লতিফার মতো মেয়ে পাবি না, তোকে সে মাথায় করে রাখবে। ১০০ বার লাথি দেবার পরও মাথা নিচু করে রাখবে, কোনো শব্দ করবে না। বার্সাত গুনগুন করে বলল, লাথি কন্যার নাম আজ আমি তোমায় দিলাম। কি বললি? একটা কবিতা বলেছি মা। কি কবিতা? লতিফাকে নিয়ে কবিতা। তুমি কি একটা কাজ করবে? লতিফাকে পাঠিয়ে দিবে, আমি অসুস্থ মানুষ, সে আমার সেবা করুক। তুই কি পাগল টাগল হয়ে গেলি? একটা কুমারী মেয়েকে একটা নির্জন জংলা টাইপ জায়গায় একা পাঠিয়ে দিব? তোর চিন্তা ভাবনা তো ভালো না। তোর চিন্তা ভাবনাও দেখি তোর বাবার মতো। বাবার এরকম চিন্তা ভাবনা ছিল? হুম। আমি তোর বড় বোনের জন্মের সময় ১ মাস ছিলাম হাসপাতালে। বাসায় থেকে দেখি তোর বাবা অল্প বয়সে এক কাজের বুয়া রেখেছেন। সেই বুয়া ঠোঁটে লিপস্টিক মাখে, তোর বাবার দিকে তাকিয়ে কেমন করে জানি হাসে। তুমি কি করলে? ঝেঁটিয়ে বিদায় করলে? বিদায় করবো কি, তোর বাবা বিদায় করতে দিলে না, তবে বিদায় করব। একদিন দেখি সে তোর বাবার পিঠে তেল মালিশ করে দিচ্ছে। ওই বুয়ার নাম কি ছিল মা? রানী। শেষ পর্যন্ত তাকে বিদায় করলে কিভাবে? কি যে কষ্টে বিদায় করেছি তা শুধু আমি জানি আর আল্লাহ পাক জানে। তোর বাবা তাকে ছাড়বে না, সেও এই বাড়ি ছেড়ে যাবে না। উনি দেখতে কেমন ছিলেন মা? উনি উনি করছিস কেন? কাজের বুয়ার আবার উনি কি? দুষ্ট লোকে বলে যে বাবা গোপনে ওই বুয়াকে বিয়ে করেছিলেন, সেই জন্য সম্মান করে উনি বলছি। এক থাপ্পড় দিয়ে তো দাঁত ফেলে দিব। ছড়া শুনবে মা? কি শুনবো? ছড়া, ইংরেজি ছড়া। ছো হ্যাঁ ছো, উই অল ফল ডাউন। এর মানে কি? এর মানে হলো আমাদের সবারই প্লেগ রোগ হয়েছে, আমরা সবাই মরে পড়ে থাকব। তুমি, আমি, রানী বুয়া, লতিফা, ঐন্দ্রিলা, নীলুফার। আমি কি ঐন্দ্রিলার সাথে কথা বলতে পারি? তার আরেক নাম মিরু। আমার নাম ঐন্দ্রিলা। আপনি কে? ঐন্দ্রিলা, তুমি আমাকে চিনবে না, আমার নাম নীলুফার। আপনি কি অন্য কোনো সময় টেলিফোন করবেন? আজ আমাদের বাসায় বিরাট ঝামেলা। ঐন্দ্রিলা, আমি ৩ মিনিটের বেশি সময় নিব না। আমার নাম নীলুফার, আমার ছেলের নাম টুকটুকি। বার্ষাদ আমার ছেলের প্রাইভেট টিউটর। তুমি নিশ্চয়ই বার্ষাদকে চেনো, চেনো না? জি চিনি। আমি যতদূর জানি বার্ষাদের সাথে তোমার বিয়ের কথা হয়েছিল। আমি ছিলাম সাক্ষী, তুমি আসোনি।
আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। আপনার সঙ্গে আরেকদিন কথা বলি। আজ আমাদের বাসায় বিরাট ঝামেলা। আমার কথা শেষ হয়ে গেছে। ঐদিন তুমি আসোনি। কেন আসনি? তোমার ব্যাপার। না আসার মতো নিশ্চয়ই তোমার কারণ আছে। আমি তোমাকে টেলিফোন করেছি বার্সাদের খবর জানার জন্য। ও হঠাৎ উধাও হয়ে গেছে। বার্সাত কোথায় গেছে কিছু জানো? না। বার্সাদের দুঃসম্পর্কে কোন এক আত্মীয়র কালিয়াকৈরে নাকি একটা বাগান বাড়ি আছে। বিয়ের পর তোমাকে সেই বাগান বাড়িতে নিয়ে যাবার কথা। তুমি কি সেই বাগান বাড়ির ঠিকানা জানো? না। বাসাতে ৩ বোন ঢাকায় থাকে, তার মাও ঢাকায় থাকেন। তুমি কি তাদের ঠিকানা জানো? না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার কথায় বিরক্ত হচ্ছ। তোমাকে বিরক্ত করা আমার উদ্দেশ্য না। আমি সাথে খোঁজ জানতে চাচ্ছি। ওর কোনো বন্ধু-বান্ধবের টেলিফোন নম্বর কি তুমি জানো? না। তুমি কি আমার টেলিফোন নাম্বারটা রাখবে? যদি তোমার সঙ্গে সাথে যোগাযোগ হয়, তাহলে কষ্ট করে আমাকে জানিও। I will be so happy. দিন আপনার টেলিফোন নাম্বার। আমি তুমি করে বলছি, দয়া করে এতে কিছু মনে করো না। বয়সে তোমার অনেক বড়। আপনার টেলিফোন নাম্বারটা দিন। তোমার সঙ্গে কাগজ কলম কি আছে? কাগজ কলম লাগবে না। টেলিফোন নম্বর বলুন, একবার শুনলেই আমার মনে থাকবে। ওর স্মৃতিশক্তি খুব ভালো। আচ্ছা থাক, তোমার টেলিফোন নাম্বার রাখতে হবে না। মনে হচ্ছে তুমি খুবই বিরক্ত। সরি। নীলুফার খট করে টেলিফোন রেখে দিল। মীরুর মুখে কোনো ভাবান্তর হলো না। সে টেলিফোন রেখে ছুটে গেল রান্নাঘরে। রান্নাঘরে আজ ক্রমাগত চা বানানো হচ্ছে। ভাপা পিঠা বানানো হচ্ছে। যার ইচ্ছা চা, ভাপা পিঠা নিয়ে যাচ্ছে। বাড়ি ভর্তি মানুষ। পিঠা এবং চা বানিয়ে দুজন কাজের মেয়ে এবং মীরুর মা জাহেদা বানু কুল পাচ্ছেন না। বাড়িতে চা, ভাপা পিঠা এই বিপুল আয়োজনের কারণ হচ্ছে আফজাল সাহেব আজ সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তিনি নাস্তা হিসেবে ভাপা পিঠা খেতে চেয়েছেন। তার বাড়ি ফেরা উপলক্ষে দুনিয়ার আত্মীয়-স্বজন এ বাড়িতে ভিড় করেছে। আফজাল সাহেব ভাব ধরেছেন যে তিনি খুব বিরক্ত হচ্ছেন, আসলে তা না। তিনি খুব খুশি। তিনি চাচ্ছেনও না যে বাড়ি থেকে কেউ চলে যাক। তিনি মীরুকে ডেকে বললেন, ষড়যন্ত্র করার ভঙ্গিতে বললেন, এরা তো কেউ মরবে বলে মনে হচ্ছে না। দুপুরের খাবারের ব্যবস্থা করা দরকার। কি করা যায় বলতো? মীরু বলল, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি ভাপা পিঠা খাচ্ছ, ভাপা পিঠা খাও। মা আছে, মা যা পারে করবে। তোর মার মাথায় এত বুদ্ধি থাকলে তো কাজই হতো। বিয়ের সময় তার সব বুদ্ধি বাবার বাড়ির কোনো এক ট্রাঙ্কে তালাবদ্ধ করে চলে এসেছে। এক কাজ করা যাক, ওয়ান আইটেম রান্না হোক, তেহারি। মিরু বলল, বাবা, কি আইটেম রান্না হবে না হবে এসব নিয়ে তোমার সঙ্গে কথা বলতে আমার একেবারে ইচ্ছে করছে না। আফজাল সাহেব দুঃখিত গলায় বললেন, তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? হুম, রেগে আছি। আফজাল সাহেব বিস্মিত গলায় বললেন, কেন রেগে আছিস? মিরু বলল, আমি রেগে আছি কারণ তুমি অসুস্থ হবার পর থেকে ধারাবাহিকভাবে মার বদনাম করে যাচ্ছ। যেই আসছে তাকে বলার চেষ্টা করছো মা কত একজন খারাপ মহিলা। হার্টের আগের রুগী ফেলে বোনের মেয়ের বিয়ে খেতে চলে গেছে। কথাটা তো সত্যি। কথা সত্যি না? মা যখন বিয়ে খেতে গিয়েছে তখনও তোমার হার্ট অ্যাটাক হয়নি। হার্ট অ্যাটাক হলে মা তোমাকে ফেলে যেত না। এই সত্য তোমার চেয়ে ভালো কেউ জানে না। আব্দুল সাহেব বললেন যে, দু একজনের সঙ্গে এই কথা বলেছি, তারা সবাই নিজের লোক, বাইরের কেউ না। আপনার লোকের কাছে দু একটা ভুলভাল বললে কিছু যায় আসে না। তুমি বাইরের মানুষের সামনেও মাকে অপমান করেছ। এটা আবার বহন করলা। ডাক্তার যখন মাকে ওষুধপত্র বুঝিয়ে দিচ্ছিল তখন তুমি বললে, এই বোকা মহিলাকে এসব বুঝিয়ে লাভ নেই, সে সব আউলায় ফেলবে। আপনি বরং আমার মেয়েকে বুঝিয়ে দিন। তোর মা সংসারের নানা কাজে ব্যস্ত থাকে, ওষুধপত্রের হিসাব মাথায় ঢুকবে না এইভাবে বলেছি। এভাবে তুমি বলনি। তুমি মাকে বোকা ভেবেই বলেছ, আমি ঠিক করেছি মার কাছে ক্ষমা না যাওয়া পর্যন্ত আমি তোমার ঘরে আসবো না। কথা বলা তো অনেক পরের ব্যাপার। আফজাল সাহেব বিস্মিত হয়ে বললেন, ক্ষমা চাওয়ার মতো অপরাধ কি করলাম? চিন্তা করে দেখো কি করেছ। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস রোদন ভরা এ বসন্ত, পর্ব ৩।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।